কখনো কি ভেবেছেন একটি প্রাচীন মূর্তি কেবল পাথরের কাঠামো নয়, হয়তো কোনো আত্মার আবাসস্থল? এক পুরনো রাজবাড়ি, এক রহস্যময় পুরোহিত, আর এক অদ্ভুত দেবী মূর্তি যার ক্ষুধা মেটে না, রক্ত পান করে। আজ উন্মোচিত হবে ভোগ সিরিজের সেই ভয়ঙ্কর রহস্য, যেখানে সুদূর অতীত বর্তমানের সঙ্গে হাত মিলিয়ে রচনা করে এক মরণ ফাঁদ। শুরুতেই আমরা সুবেশ নামের একটা ছেলেকে দেখতে পাই। সুবেশ একজন ব্যবসায়ী। সে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে, সেগুলো বিক্রি করে। অ্যান্টিক জিনিসপত্রের বিশাল এক দোকান আছে সুবেশের। আজ সুবেশের শরীরটা খুব একটা ভালো না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। যাওয়ার আগে দোকানের কর্মচারী রতনকে বলে দেয় সে যেন দোকানের জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দোকানে তালা দিয়ে দেয়। রতন সুবেশের কথা মতো দোকানে জিনিসপত্র গোছাতে থাকে। এই দোকানের ভেতরে একটা অদ্ভুত দেবী মূর্তি ছিল। রতন সেটা একদমই খেয়াল করে না। সে নিজের মতো কাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবে। ঠিক তখনই দোকানের ভিতরে কারো উপস্থিতি বুঝতে পারে রতন। খুঁজতে শুরু করে ভেতরে কেউ আছে কি না। হঠাৎ রতনের সামনে ওই দেবী মূর্তি মানুষ রূপ ধারণ করে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এই দৃশ্য দেখে রতন প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয়। আমরা অতীতে নামে একটা ছেলেকে দেখতে পাই। অতীন একটা কর্পোরেট কোম্পানিতে জব করে। সম্প্রতি অতীনের কোম্পানি বেশ উন্নতি করছে। কোম্পানির ম্যানেজার অতীনকে ডেকে এই উন্নতির সমস্ত ক্রেডিট তাকে দিয়ে বলে, তোমার কারণে এসব সম্ভব হয়েছে। অতীন এতদিন কোম্পানির একটা টিমের লিডার ছিল। ম্যানেজার ওদের পারফরমেন্সে খুশি হয়ে অতীনের প্রমোশন করিয়ে তাকে কোম্পানির সেলস হেড পোস্ট দেয় এবং কোম্পানির সমস্ত টিমের লিডার বানায়। প্রমোশন পেয়ে অনেক খুশি হয় অতীন। ম্যানেজার অতীনকে বলে, তোমার প্রমোশন হচ্ছে ঠিকই, তবে হাতে কোনো কনফার্মেশন লেটার না আসা পর্যন্ত ব্যাপারটা কারো সঙ্গে শেয়ার করবে না। কিন্তু অতীন ধৈর্য ধরতে পারে না। প্রমোশনের নিউজ জানানোর জন্য তার বেস্ট ফ্রেন্ডকে কল করে। অতীতের এই বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুবেশ। সুবেশ দোকানে আছে কিনা জেনে গিয়ে অতীন সরাসরি দোকানে চলে যায়। সুবেশ তখন দোকান গোছাতে ব্যস্ত। ওরা সুবেশকে নিয়ে ক্লাবে যেতে চাইলে সুবেশ বলে, আমার অনেক কাজ আছে। রতন হুট করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, সবকিছু আমাকেই করতে হচ্ছে। অর্থাৎ গত রাতের ঘটনার পরই রতন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, সুবেশ প্রথমে ব্যস্ততা দেখালেও যখন জানতে পারে অতীতের প্রমোশন হয়েছে, সে অনেক খুশি হয় এবং সেলিব্রেট করার জন্য সব কাজ বাদ দিয়ে ক্লাবে যেতে রাজি হয়। বের হওয়ার আগে সুবেশ কাপড় চেঞ্জ করতে চায়। এই সময়টা অতীন সুবেশের দোকান থেকে ঘুরে দেখতে থাকে, কারণ অতীনেরও অ্যান্টিক জিনিস কালেক্ট করার খুব শখ। সে প্রায় সুবেশের দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যায়। দোকানে ঘুরতে ঘুরতে ওদের চোখে পড়ে ওই দেবী মূর্তি। তার উপরে অতীন সুবেশকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? এক হাতে বীণা ও অন্য হাতে খড়গ, আবার মানুষের মাথার খুলিও আছে। এমন অদ্ভুত কম্বিনেশন তো আগে কখনো দেখিনি। সুবেশ বলে, আমি নিজেও জানি না এটা কোন দেবীর মূর্তি। দেখে তো মনে হচ্ছে কোন তিব্বতী দেবীর মূর্তি হবে। ভেবেছিলাম কোনো স্পেশালিস্টকে দেখে জিজ্ঞেস করব, কিন্তু সময় হচ্ছে না। অতীন জিজ্ঞেস করে, মূর্তিটা কোথায় পেয়েছিস? সুবেশ সেই মূর্তি খুঁজে পাওয়ার পেছনের গল্প বলতে কিছুদিন আগে সুবেশ একজন ডিলারের মাধ্যমে জানতে পারে একটা 200 বছরের পুরনো রাজবাড়ি বিক্রি করা হচ্ছে। তাই সুবেশ রাজবাড়ির পুরনো ঐতিহাসিক কিছু জিনিস কিনে নেওয়ার জন্য সেখানে চলে যায়। সে তার পছন্দ মতো কিছু জিনিস কিনে নেয় সেখান থেকে। এরপর ডিলারের কাছে জানতে চায় এত পুরনো ঐতিহাসিক জিনিসগুলো কেন এত সস্তায় বিক্রি করে দিচ্ছে। ডিলার জানায় রাজবংশের তেমন কেউ জীবিত নেই। শেষ বংশধর একজন মেয়ে আছে, সে হাজব্যান্ডের সাথে বিদেশে চলে যাবে, তাই এভাবে সবকিছু বিক্রি করে দিচ্ছে। সুবেশ এখন ডিলারের সাথে কথা বলছিল। ওই সময় একজন পুরোহিত দেবী মূর্তিটা নিয়ে সুবেশকে দিতে চায়। সুবেশ বলেন, আমার বাজেট শেষ হয়ে গেছে। কিন্তু মেয়েটার হাজব্যান্ড এত দামি একটা মূর্তি কিছুতেই ফ্রিতে দিতে চায় না। তখন পুরোহিত বলে, এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। পুরোহিত মূর্তিটা সুবেশের হাতে তুলে দেয়। সুবেশ চলে যাওয়ার সময় ডিলার সুবেশকে বলে, এসব পুরনো বাড়ির ভেতরে অনেক রহস্য লুকিয়ে থাকে। এত দামি মূর্তি যা আপনাকে এমনি দিয়ে দিল, আর এর পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে। এটা নেওয়া উচিত হয়নি আপনার। সুবেশ কোনো জবাব দেয় না। বর্তমানে সময়। অতীন সুবেশের কাছে জানতে চায় এই মূর্তির দাম কত হতে পারে। সুবেশ বলে, আমার কোনো আইডিয়া নেই। অতীন সুবেশকে জানায় মূর্তিটা তার অনেক পছন্দ হয়েছে। এটার দাম যদিও অতীনের সাধ্যের মধ্যে হয়, তবে সেটা কিনে নেবে। সুবেশ বলে, দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাই মূর্তিটা তুমি নিয়ে নাও। যখন যা পারবে একটু একটু করে দেবে। এমনিতে আমি ফ্রিতে পেয়েছি, তাই দাম নিয়ে কোনো ঝামেলা নেই। সুবেশের কথা মতো অতীন মূর্তিটা নিয়ে নেয়। অতীন মূর্তিটা নিজের গাড়িতে রাখে।
এরপরে সুবেশকে নিয়ে ক্লাবে যায় পার্টি করতে। অতীন ড্রিঙ্ক করে মেয়েদের সাথে নাচানাচি করতে আরম্ভ করে। এরপরেও অতীনের কি যেন একটা হয়। তারপরে ক্লাবে থাকা মানুষজনকে সে আর কিছুতেই দেখতে পায় না। তারপরেও অতীন কিছুর একটা আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজ অতীনকে বলে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। কিছুক্ষণের মধ্যেই অতীনের ঘোর কেটে যায়। আসলে আপনাদের বলে রাখি, ওই যে আওয়াজটা ছিল ওটা ওই দেবীর মূর্তি। কিন্তু কিছুক্ষণ আগেকার ঘটনা অতীনের মাথা থেকে কিছুতেই যায় না। এরপরে অতীন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চালাতে চালাতে অতীন লক্ষ্য করে গাড়ির পাশের সিটে তার মায়ের একটা ছবি। তার মা অনেকদিন আগেই মারা গেছেন। অতীন পিছু ঘুরে দেখতে থাকে, তখন দেখে মূর্তিটি ছাড়া আর কেউ নেই। অতীন বাড়িতে আসে, এসে মা বাবার যেখানে ছবি আছে সেই ঘরেই ওই মূর্তিটি রাখে। গাড়ির ঘটনাটা অতীনের মনে পড়লেও ব্যাপারটা পাত্তা না দিয়ে অতীন মূর্তিটাকে ভালোভাবে লক্ষ্য করে। অতীন মূর্তিটাকে ভালোভাবে লক্ষ্য করছিল, কেননা সে তখন একটা ঘোরে আছে। ঠিক সেই সময় পুষ্পা নামে একটা মেয়ের ডাকে অতীনের ঘোর কাটে। পুষ্পা তার বাড়িতেই থাকে। তার মায়ের মৃত্যুর পর তার দেখাশোনা করে পুষ্পাই। সে তার আদর যত্ন করে, কিন্তু যখন পুষ্পা জানতে পারে সে মদ্যপান করে গাড়ি চালিয়েছে তখন তাকে অনেক কথা বলে। তখন অতীন বলে, এসব কথা ছাড়ো তো। বলে সে পুষ্পাকে মূর্তিটা দেখাতে থাকে। মূর্তিটা দেখে পুষ্পা বলে, আচ্ছা, ভারী অদ্ভুত তো মূর্তিটা, তুই কেন এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস কিনিস? পুষ্পা এরপরে খাবার টেবিলে অতীনকে খাবার খেতে দেয়। পুষ্পার হাতে আংটি ছিল। সেই আংটিটা দেখিয়ে অতীনকে বলে, অতীন, তোর মা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছিল যেন তোকে দেখে রাখি। এসব কথায় অতীন খুব বিরক্ত হয়। আর তখন পুষ্পা বলে, অতীনকে বলে, যখন থাকবো না তখন বুঝবি। এরপর অতীন ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমাতেই একটা স্বপ্ন দেখে। সে সেই দেবী মূর্তিটা মানুষ রূপ ধারণ করে দেখে। অতীনকে বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এরপরে অতীন চমকে ওঠে আর জেগেও যায়। জেগে উঠে অতীন তার মাকে দেখতে পায়। তখন অতীনের মা বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে অতীন, তুই দেবীকে খেতে দে, আমারও তাহলে খাওয়া হয়ে যাবে। অনেক দিন পর মাকে দেখতে পেয়ে অতীন খুব কান্না করতে থাকে। পরের দিন সকালবেলায় পুষ্পার ডাকে তার ঘুম ভাঙে। অতীনের রাতের ঘটনা মনে পড়ে, কিন্তু অতীন বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। এরপর সে স্নান করতে যায়। স্নান করে আসার পরও অতীন তার বাবা মায়ের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। অতীন তারপরে ওই মূর্তিটাকে তার বাবা মায়ের মূর্তির সামনে রাখে, ফুল দেয়, ধূপ দেখায়। অতীনের পুজো আচ্ছা ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা নেই। অতীন সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফুলগুলো হঠাৎ উড়ে যায়। কিছুক্ষণ পর ভবেশ নামে এক ব্যক্তি তার বাড়িতে আসে। ভবেশ তার বাবার বন্ধু। পুষ্পা ভবেশকে বলে, অতীনও দিন দিন যেন কেমন পাল্টে যাচ্ছে। প্রত্যেক দিন মদ্যপান করে বাড়ি ফেরে। আপনি একটু বুঝিয়ে বলুন, আর বিয়ে করে নিতে বলুন, ও নিশ্চয়ই আপনার কথা শুনবে। ভবেশ কোনো জবাব দেওয়ার আগেই অতীন চলে আসে। এরপরে অতীন ভবেশকে সেই মূর্তিটা দেখাতে নিয়ে যায়। কিন্তু ভবেশ দেখেই বলে, এটা কোনো তান্ত্রিক মূর্তি দেখে মনে হচ্ছে। ভবেশ বলে, এটা হিন্দু ধর্মের মূর্তি বলে তো মনে হচ্ছে না। তখন অতীন বলে, হিন্দু ধর্মে কি তন্ত্র আছে? বৌদ্ধ ধর্মে তো তন্ত্র আছে। মূর্তিটার দিকে তাকিয়ে দেখো, মূর্তিটার একটা তিব্বতীয় ভাব আছে। বহু বছর আগে তিব্বতে বৌদ্ধ ধর্মে তন্ত্রের প্রভাব অনেক ছিল। সেই অনুযায়ী এই মূর্তিটা 700-800 বছর আগেকার হবে। তাহলে নিশ্চয়ই মূর্তিটার অনেক দাম হবে। কিন্তু অতীন বলে, এর দাম এখনও ঠিক হয়নি। তবে এটা আমার বন্ধু সুবেশ ফ্রিতে পেয়েছে, ও আমাকে দিয়েছে এটা। তারপরে অতীন লক্ষ্য করে তার দেওয়া ফুলগুলি মেঝেতে পড়ে রয়েছে। সে ফুলগুলোকে তুলে আবার দেবী মূর্তির কাছেই রাখে। তখন ভবেশ বলে, তুমি এটা কি করলে? তখনও অতীন বলে, বাবা মাকে ফুল দিলাম, তাই মূর্তিটাকেও ফুল দিলাম। কিন্তু ভবেশ বলে, প্রত্যেক দেবদেবীর মূর্তি আরাধনার একটা নিয়ম অন্যরকম আছে, তুমি এটা করে ঠিক করনি। ভবেশ বলে, ঠিক আছে, আমি কালীর মন্দিরের যে পুরোহিত আছে তাকে ডেকে নিয়ে আসব, আর তিনিই বলে দেবেন কিভাবে এই দেবী মূর্তির আরাধনা করতে হবে। অতীনের কাছ থেকে ভবেশ বিদায় নিয়ে চলে যায় সেদিনকার মতো, কারণ তার কিছু কাজ আছে, সে কিছুদিন থাকবে না। অতীনের অফিসে সময় হয়ে গেছে, তাই সে অফিসে চলে যায়। লাঞ্চ টাইমে অতীন ওয়াশরুমে যায়, সেখানে এক মহিলাকে দেখতে পায়। তখন তাকে বলে, এটা জেন্টস ওয়াশরুম, তুমি এই ওয়াশরুমে এসো না। মহিলাটি কোনো পাত্তা দেয় না। পরক্ষণে অতীন রক্তমাখা পায়ের ছাপ দেখতে পায়। তারপরে কিছুক্ষণ পর তা অদৃশ্য হয়ে যায়। এসব দেখেও অতীন ভয় পায়। লাঞ্চের টাইম হয়ে গেলে লাঞ্চ করতে করতে অতীনের মনে পড়ে যায় কেউ যেন তাকে বলেছিল, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এখন কি অতীনের মা স্বপ্নে এসে অতীনকে খাবার চেয়েছিল?
যে দেবীকে খেতে দে তাহলে আমার খাওয়া হয়ে যাবে। এই কথাগুলো মনে পড়তেই অতীন একটা ঘোরের মধ্যে চলে যায়, তারপরে সে আর খেতে পারে না। রাতের বেলায় অফিস থেকে ফিরলেও সে একটা ঘোরের মধ্যে থাকে, রাতেও খেতে পারে না। তখন অতীন বুঝতে পারে দেবী মূর্তিটা খাবার চাইছে, তাই কিছু আপেল কেটে তার সামনে রেখে দেয়। তারপরে সে নিজের খাবারটা খেয়ে নেয়। তারপরে অতীন আবার রাতের বেলায় ঘুমিয়ে পড়ে। তারপরে স্বপ্নে আবার সেই মহিলাটিকে দেখতে পায়। এরপরে সে জেগে উঠে সেই মহিলাটিকে মা বলে সম্বোধন করে। এবার যেহেতু আমাকে ডেকে এনেছিস, এবার তো আমায় খেতে দে। তুই বুঝতে পারছিস না আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে। দেবী যেন তার মাথায় হাত রাখে। তারপরে অতীনের পুষ্পার ডাকে ঘুম ভাঙলে সবার আগে দেখে সেই আপেলের টুকরোগুলো। সে দেবী মূর্তিটা খেয়েছে কিনা, কিন্তু দেখল খায়নি। অতীন একটু হতাশ হয়। অতীনের মনমরা হয়ে বসে থাকতে দেখে পুষ্পা বলে, কি হয়েছে? তখন অতীন বলে তার মায়ের কথা মনে পড়ছে। পুষ্পার সাথে সাথে দেবী মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, এটা কেউ শুনতে পায় না। ওই রাত থেকে অতীনের মধ্যে অনেক পরিবর্তন আসে। এরপরে অতীন আলাদা ঘরে নিয়ে যায় ওই দেবী মূর্তিটাকে, আর ওই ঘরটাকে পুরো মন্দিরের মতো বানিয়ে ফেলে। সারা রাত ঘণ্টা বাজে। ঘণ্টার আওয়াজ শুনে পুষ্পা ওই দেবীর মূর্তিটা আছে সেই ঘরে চলে যায়। ওই রকম পাগলের মতন দেবীর আরাধনা করতে দেখে পুষ্পা অনেক ঘাবড়ে যায়। ভবেশ ফিরে এলে পুষ্পা বলে, অতীনও অনেক বদলে গেছে। তখন পুষ্পা ভবেশের পুরোহিতকে ওই দেবী মূর্তির ঘরে নিয়ে যায়। এরপরে অতীনকে মনোযোগ দিয়ে দেবীর আরাধনা করতে দেখে ভবেশের মনে ভয় হয়। ভবেশ জিজ্ঞাসা করে কেন সে এরকম করছে। অতীন তখন দেবী মূর্তিকে মা বলে সম্বোধন করে বলে, আমি রোজ স্বপ্নে দেখি তাই। তখন ভবেশ বলে, আমি তোমাকে ছোট্ট থেকে দেখছি, তোমার মধ্যে তো কোনো দেবদেবীর প্রতি এত ভক্তি কোনো দিন ছিল না, দুদিনের স্বপ্ন দেখলেই কি এত পরিবর্তন? পুরোহিত বলে, আমি তোমার পুজোর বাধা দিতে চাই না, কিন্তু নিয়ম না মেনে তুমি যদি এরকমভাবে পুজো করো তাহলে সেটা কিন্তু ভালো হয় না। তারপরে পুরোহিত বলে, আমিও চিনতে পারছি না এটা কোন দেবীর মূর্তি, তবে না জেনে এইভাবে আরাধনা করা হয়তো ঠিক হচ্ছে না। অতীন তখন পুরোহিতের কথায় বিরক্ত হয়ে বলে, দেবী তো মায়ের মতন, মা কি কখনো ক্ষতি করতে পারে? তাই আমি নিজের মতনই পুজো করব। পুরোহিতকে বলে, আপনি মা ছেলের ব্যাপারে ঢুকবেন না, মা আমাকে অনেক আদর করে, মাথায় হাত বুলিয়ে দেয়, তাই আপনি এর মধ্যে ঢুকবেন না। এরপরেও অতীন দেবীর আরাধনায় মনোযোগ দেয়। অফিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। সেখানে অতীন বসে আছে, কিন্তু কারো সাথে কোনো কথা নেই। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে অতীনের। কিন্তু অতীনের নাম অ্যানাউন্স করলে অতীন নিজের নামটাও শুনতে পায় না, বারবার অতীনের নাম ডাকতে থাকে। অনেকটা সময়ের পর অতীনের ঘোর কাটে। এরপরে অতীনের ম্যানেজার অতীনকে মাইক্রোফোন দিয়ে কিছু বলার জন্য দেয়, কিন্তু অতীন এই সবের দিকে না গিয়ে সোজা স্টেজ থেকে নেমে যায়। এই দেখে ওখানে সবাই অবাক হয়। পুষ্পা ভবেশকে ফোন করে বলে, অতীনও ওই দেবী মূর্তিটাকে নিয়ে সারাক্ষণ পড়ে আছে, ওর মা অনেক ভরসা করে আমায় দিয়ে গেছে, তাই আপনি কিছু একটা করুন যেন অতীন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন পুষ্পা বলে, ওই মূর্তিটা যত নষ্টের গোড়া, ওই মূর্তিটাকে লুকিয়ে রাখলেই তো হয়। কিন্তু ভবেশ বলে, এসব আবার কি কথা? মূর্তির ব্যাপারে কেউ এইভাবে কথা বলতে হয়? তাছাড়া অতীন যদি জানতে পারে তাহলে কীরকম রিয়্যাক্ট করবে সেটাও তো দেখতে হবে। এদিকে অতীনের রূপ ধরে দেবী ঘুরে বেড়াচ্ছিল। পুষ্পার কথা শুনে অতীনের মুক্তি ধারণ করা দেবীটির খুব রাগ হয়। অতীন তখনও অফিসের ফাংশনে কলিগের তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু অতীন বলে, আমি এখনও এসব খাই না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরে মায়ের পূজা করতে হবে। এরপরে অফিস থেকে বের হয়ে অতীন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তখন একটা মেয়ে সুসাইড করতে আসে। তখন গাড়িটা থামিয়ে অতীন মহিলাটির উপর খুব রাগারাগি করে। তারপরে মহিলাটি ক্ষমা চায় তার ব্যবহারের জন্য। তখন মহিলাটি অতীনকে বলে, কাল থেকে কিছুই খাইনি, আমাকে খেতে দাও। তখন অতীনের মনে পড়ে যে অফিসের খাবারটা প্যাক করা আছে গাড়িতে, সেই খাবারটাই দিয়ে দেয়। মহিলাটি খাবারটি খেতে থাকে। তারপরে অতীনের মায়া হলে জিজ্ঞাসা করে, আপনি এত রাতে এখানে কি করছেন? তখন মহিলাটি বলে, আমার কেউ নেই, আমাকে আপনি বাড়িতে নিয়ে চলুন, পা জড়িয়ে ধরে বলছে। তারপরে অতীনের মায়ার জন্য অতীন মহিলাটিকে গাড়িতে বসিয়ে নেয় এবং বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর পুষ্পা দেখে অবাক হয়ে যায়, একটা অচেনা মেয়েকে এত রাতে অতীন কেন বাড়িতে নিয়ে এসেছে। অতীন বলে, ওর কেউ নেই, ওকে এখানে থাকতে দাও, চিলেকোটা পরিষ্কার করে দিও, ওখানেই থাকবে, রান্নাবান্নার কাজ ওই করে নেবে। এখন আর আমার কথা বলার সময় নেই, আমার মায়ের পূজার দেরি হয়ে যাচ্ছে। পুষ্পা এইসব কাজে বিরক্তই হয়। পুষ্পা মহিলাটিকে চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে একরকম হুমকি দিয়ে বলে,
ভেবো না যে এই বাড়িতে কেউ নেই, তোমাকে নজর রাখার লোক আছে। এরপরে পুষ্পা বলে, তোমার যা যা আইডি কার্ড আছে কাল সকালবেলায় আমাকে দেবে তুমি। পুষ্পা তার নাম জানতে চাইলে তার নাম ডাম্বরী। পুষ্পা চলে যাওয়ার পর ডাম্বরী ঘরটাকে ভালো করে দেখতে থাকে। তারপরে একটা চেয়ারে বসে বিশ্রাম করতেই থাকে, আর সেই সময় চলে আসে পুষ্পা খাবার নিয়ে। ডাম্বরী আবারও দাঁড়িয়ে পড়ে। তারপরে পুষ্পা চলে যাওয়ার পর সে এমনভাবে বসে থাকে যেন সে আসলে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, সে কোনো অসহায় নারী নয়। এদিকে অতীন একাগ্রচিত্তে দেবীর আরাধনা করছে। এদিকে মধ্যরাতে পুষ্পা জেগে যায় আর দেখে লোডশেডিং। পুষ্পা একটা মোমবাতি নিয়ে ঘুরতে থাকে, আর তখনই দেখে পিছন ঘুরে ডাম্বরী দাঁড়িয়ে আছে, মুখের রক্তাক্ত ভাব। তাই এরকম মুখ দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন সকালবেলায় ভবেশ পুলিশ নিয়ে আসে। রাত থেকে আর পুষ্পাকে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর জানতে চায় ভবেশের কাছে যে পুষ্পা কাল সন্ধেবেলায় বাড়িতে ছিল কিনা। ভবেশের কাছে এই ব্যাপারটার কোনো উত্তর ছিল না, তাই অতীনকে উঠতে বললে অতীন নির্বিকারভাবে বসে আছে। ইন্সপেক্টর অনেকবার জিজ্ঞাসা করার পর অতীন বলে হ্যাঁ ছিল। ইন্সপেক্টর জানতে চায় যে পুষ্পা কতদিন ধরে এই বাড়িতে আছে। তখন ভবেশ বলে 10 থেকে 15 বছর হবে এই বাড়িতেই রয়েছে, কারণ অতীনের মা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার দেখাশোনার জন্য এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকেই এখানেই থাকে। ব্যাপারটা অদ্ভুত লাগছে ইন্সপেক্টরের, কারণ এত বছর ধরে কাজ করছে সে, এইভাবে তো অদ্ভুতভাবে গায়েব হয়ে যেতে পারে না। ইন্সপেক্টরকে খুঁটিয়ে দেখতে বলে ভবেশ। পুলিশ তখন পুরো বাড়িটা ভালো করে সার্চ করতে থাকে। তারপরে একটা পর্যায়ে যখন ওপর ঘরটায় যেতে চায়, এই ঘরটা মায়ের ঘর, অতীন বাধা দেয় যে মায়ের ঘরে ঢোকা যাবে না। তখনই ডাম্বরীর সাথে তাদের দেখা হয়। তখন ইন্সপেক্টর মেয়ে জিজ্ঞাসা করে। ভবেশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তারপরে পুরো ব্যাপারটা বলে। এরপরে হাবিলদার ছেলেটা এক বিষয়ে লক্ষ্য করে যে পুষ্পা যে চপ্পলটা পরত সেটা বাইরে রেখে গেছে। ভবেশের কাছে জানতে পেরেছিল তার কোনো আর জুতো নেই, যার মানে খালি পায়ে পালিয়েছে। তখন হাবিলদার বলে, জানে যখন কোনো মানুষ খালি পায়ে বাইরে বেরোয়, যখন এতটাই ভয় পেয়ে যায় যে তার জুতো পরার কথা মনে থাকে না। পরে ভবেশের একটু খটকা লাগে, আর ইন্সপেক্টর বলে যায় যে অতীনের উপরে যেন একটু নজর রাখে। আর ডামরি মেয়েটাকেও খুব একটা সুবিধের মনে হচ্ছে না। তাতেই মেয়েটা খাবার করে অতীনকে ডাকতে আসে খাবারের জন্য। অতীন বলে, আমার খেতে ভালো লাগছে না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। তখন ডাম্বরী ভয়ঙ্কর কণ্ঠে তাকে বলে, খেয়ে নাও বলছি। তখন তার কথা শুনে কিছুই বলতে না পেরে সে খেতে বসে যায়। আর তখনই মহিলাটি বলে ওঠে, দাদাবাবু, আপনি কি দেবীর পূজা দেবেন না? তখনই ভয়ে ওঠে আর খাবারটাকে ছুঁয়ে ফেলে দেয় অতীন। তুমি চিন্তা করো না, আমি মায়ের ভোগ তৈরি করছি, তুমি স্নান করে এসো। এরপরেই অতীন স্নান করতে চলে যায়, আর ডাম্বরী মায়ের ভোগের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায়। তারপরেই মায়ের মূর্তির কাছে গিয়ে দেখে মাকে লাল জবা ফুল দিয়ে সাজিয়েছে, আর মায়ের ভোগও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো দেবী নয়, অন্য কিছু। যাই হোক, তারপরে খাবার খেতে বসে কিন্তু খাবার না খেয়েই এসে উঠে চলে যায়, বমি করতে থাকে। তারপরেই মধ্যরাতে আওয়াজ শুনে সেই আওয়াজটা ফলো করতে করতে সেই দেবীর ঘরে চলে যায়। তারপরে এই ঘরটা খুলে দেখে দেবী সব খাবার খেয়ে নিয়েছে। এত তপস্যার পর দেবী খেয়েছে দেখে অতীন খুব সন্তুষ্ট হয়। তখনই ডাম্বরীকে ডেকে জানায়, আর ডাম্বরী ভীষণ খুশি হয়। তারপরে দেবীর পায়ের রক্তমাখা তিলক নিয়ে ডাম্বরী তিলক কেটে দেয় অতীনের কপালে। এবার অতীন খুব খুশি, কারণ এতদিন পর যে তার মা সন্তুষ্ট হয়ে খাবার খেয়েছে, আর অফিসের জন্য সে ভালোভাবে রেডি হচ্ছে। তারপরে ডাম্বরী তার খাবারের জন্য প্রস্তুত করেছে। তা মুখে দিতেই তার বমি আসতে আরম্ভ করে, কারণ খাবারটা থেকে পচা দুর্গন্ধযুক্ত গন্ধ আসছে। কিন্তু কোনো এক অজানা কারণে সে খাবারটা খেয়েও নেয়। ডাম্বরী তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। প্রতিদিনই ওই রকম খাবার খেয়ে অফিসে যেত, আর রাতের বেলায় দেবীর আরাধনা করত। এভাবেই একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় শ্মশানের দিকে যায়। শ্মশানে গিয়ে দেখে তার প্রচুর শান্তি লাগে। এভাবে সে রোজ যেতে থাকে। ইন্সপেক্টর বলে যে পুষ্পাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে গ্রামের বাড়িতেও খুঁজেছে। অতীনকে বলে, তোমার নিজে থেকে কিছু একটা করা দরকার, যেমন সোশ্যাল মিডিয়ায়। অতীন বলে, আমাদের ইচ্ছায় কিছুই হয় না, দেবীর ইচ্ছাতেই সব হবে। তখন পুলিশ ইন্সপেক্টর বলে, আচ্ছা তাহলে কি কেসটা ক্লোজ করে দেব? অতীনের হ্যাঁ হ্যাঁ বললে পুলিশ কেস ক্লোজ করে দেয়। এরপর থেকে অতীন দেবীর আরাধনায় মনোযোগ আরও বাড়িয়ে দেয়, আর তার দেশ দুনিয়ার কোনো খবরই তার কাছে আর পৌঁছায় না। পরে ভবেশ দেখা করতে আসে অনেকদিন পর, কিন্তু অনেকবার কলিং বেল বাজানোর পরও কেউ দরজা খোলে না। ভবেশ লক্ষ্য করে যে দরজাটা আগে থেকেই খোলা ছিল, আর কিছু একটা আওয়াজ পায়, কেউ যেন একটা পূজা করছে। তাই মন্দিরের কাছে একটু একটু করে এগিয়ে যায় ভবেশ।
তখন গিয়ে দেখে অতীন পাগলের মতন তাণ্ডব করছে আর মন্ত্র পড়ছে। এসব দেখে তো ভবেশের মাথা খারাপ হয়ে যায়। তখন ভবেশকে দেখে অতীন বলে, দেখো কাকু, মা আমাকে কত ভালবাসে, আমার ভোগ গ্রহণ করেছে। ভবেশ বোঝাতে যাবে আর তখনই গলা চেপে ধরে অতীন আর বলে, ডাকুন আপনার পুরোহিতকে, দেখুন যে আমার ভক্তিতে মা কতটা সন্তুষ্ট হয়ে সেই ভোগ গ্রহণ করেছে। এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে সুবেশের শপের একটা ক্যালেন্ডার দেখতে পেয়ে সেখান থেকে ঠিকানা নিয়ে চলে যায় সুবেশের দোকানে। ভবেশ সুবেশকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে অতীনের কবে দেখা হয়েছিল লাস্ট? তখন সুবেশ বলে, মূর্তিটা নিয়ে যাওয়ার পর আর দেখা হয়নি। ভবেশ জিজ্ঞাসা করে, তোমার কাছে মূর্তিটা কয়দিন ছিল? তখন ভবেশকে সুবেশ জানায় যে তার কাছে দুদিনের মতন ছিল। তা তোমার এই দুদিনের মধ্যে কোনো খারাপ কিছু হয়নি বা কিছু অন্যরকম মনে হয়নি? তখন সুবেশ আমতা আমতা করে বলে, হ্যাঁ, যেদিনকে মূর্তিটা আনা হয়েছে সেদিনকে আমার কর্মচারী রতন কাছ থেকে পালিয়ে গেছে, আর কাজেও আসেনি কখনো। আর তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, সে কিছুই বলে না। আমার মনে হয় মূর্তিটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে। আমার অতীনকে মূর্তিটা দেওয়া একদমই উচিত হয়নি। তখন ভবেশ সুবেশকে বলে, তুমি যেখান থেকে মূর্তিটা পেয়েছো আমাকে সেখানে নিয়ে চলো প্লিজ। আর এইদিকে তো অতীনের অবস্থা খারাপ হতে থাকে, অফিসের লোকজনও সেটা লক্ষ্য করে। এজন্য তার বস তাকে জোর করে 1 সপ্তাহ ছুটি দিয়ে দেয়, বলে ডক্টরের কাছ থেকে সুস্থতার সার্টিফিকেট না হলে তাকে কাজে রাখা যাবে না। এরপরে সুবেশ ভবেশকে নিয়ে রওনা হয়ে যায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। তারপরে সেই পুরোহিতের সঙ্গে দেখা হয় যে পুরোহিতটা সুবেশকে ওই মূর্তিটা দিয়েছিল, আর আসল রহস্যটাও জেনে যায়। ভবেশ বলে, এটা কোন দেবী মূর্তি? আমি তো এই ধরনের মূর্তি কোনোদিন আগে দেখিনি। পুরোহিত বলে, এটা কোনো দেবীর মূর্তি নয়, এটা সরস্বতীর তান্ত্রিক মূর্তি মাতুঙ্গজি। সরস্বতীর মতনই এর হাতেও একটা বীণা দেখা যায়, কিন্তু সরস্বতীর মতন এত শান্ত নয়, সে অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী। আর যে পুজো করে তাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এই অমাবস্যার রাতই হবে তার শেষ রাত। ভবেশ তো ভয় পেয়ে যায় আর পুরোহিতকে আরও ডিটেলস জিজ্ঞাসা করে ওই দেবী মূর্তিটার ব্যাপারে। পুরোহিত বলতে থাকে, একসময় তিব্বতের সম্রাটকে মুখোমুখি হতে হয় তার বড় শত্রু তেনজিংয়ের। তেনজিং তার মেয়েকে ভীষণ ভালোবাসত, একটাই মেয়ে ছিল। তিব্বতীয় সম্রাট কৌশলে তার দাসীকে দিয়ে তার খাবারে বিষ মিশিয়ে দেয়। সে ভেবেছিল মেয়ের মৃত্যুতে তেনজিং হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু তেমনটা হয় না। সম্রাট জানতে পারে এক মহাসাধক সেই বিষটা নামিয়ে দিয়েছে মেয়েটির শরীর থেকে। কে সুস্থ করে দিয়েছিল সেই সম্পর্কে সম্রাটের কোনো জানা ছিল না। এরপরে দেখানো হয় মন্ত্রী এসে জানায় সম্রাটকে, মহারাজ, আপনার স্ত্রী আর সন্তানেরা হঠাৎ রক্ত বমি করছে, তাদের আর বাঁচানো যাবে না। সম্রাট ছুটে দৌড়াতে যাবে, সেও সেখানেই রক্ত বমিতে মারা যায়। এভাবেই সম্রাটের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনার পিছনে মূল নাটের গুরু ছিল সেই সাধকটা। আর ভবেশ তখন জিজ্ঞাসা করে, কে সেই মহাসাধক? তখন পুরোহিত বলে, এই জমিদার বাড়ির ছোট ছেলে। সে বড় তান্ত্রিক ছিল, তাকে দেখলে নাকি সাপ অনেক দূর থেকে পালিয়ে যায়। সে 20 বছর বয়সেই পালিয়ে যায়। জানা যায় যে তিব্বতে তান্ত্রিকের সান্নিধ্যে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছে। সেই বিদ্যা কাজে লাগিয়ে তেনজিংয়ের মেয়েকে সুস্থ করে তোলে, প্রতিজ্ঞা করে অত্যাচারী সম্রাটের পুরো পরিবারকে সে ধ্বংস করবে। এই জন্য তাকে একটা মূর্তি তৈরি করতে হবে। তেনজিং তার কথা মতো তিব্বতের ভালো মূর্তি যে গড়তে পারে তাকে তার সামনে এনে দাঁড় করায়, আর এই রকম একটা মূর্তি তৈরি করে। আর সেই মূর্তির প্রভাবেই সম্রাটের পরিবারের রক্ত বমি হয়ে মরে। মূর্তিটা অন্য দেবদেবীর মূর্তির মতো নয়, সে যদি খারাপ মানুষের হাতে পড়ে সেটা প্রলয় সৃষ্টি করবে। সে মূর্তিটাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং প্রতিষ্ঠা করে। এ সময় পুরোহিত জানায় তার দাদু ওই জমিদার বাড়ির পুরোহিত ছিল। জমিদার বাড়ির শেষ জমিদার মৃত্যুর আগে বলে গেছিল যে যদি এই বাড়ি ছেড়ে কেউ কোনোদিন কোথাও চলে যায়, এই মূর্তিটা যেন অন্য কাউকে দিয়ে দেয়, কারণ খালি বাড়িতে পড়ে থাকলে অনেক বড় বিপদ হতে পারে। সেই জন্য পুরোহিতটা সেই দিন বিনা পয়সায় সুবেশকে ওই মূর্তিটা দিয়েছিল। ভবেশ পুরোহিতকে জিজ্ঞাসা করে, এই দেবীর আরাধনায় কোনো বিশেষ নিয়ম আছে কিনা। আসলে তন্ত্রসাধনে এর একটা শয়তানের রূপ, তাই এটি শয়তানের মূর্তি। যেভাবে পুজো করা হয় সেইভাবেই পূজা করতে হবে। অতীন ভুল নিয়মে পুজো করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে। তবে ভবেশ জিজ্ঞাসা করে, এই যে ভুলগুলো হয়েছে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভুলভাবে পূজা করার কারণেই দেবী নিশ্চয়ই অতীনের উপরে রেগে আছে। বিভিন্ন রকম আওয়াজ শুনবে রাতে, ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, কারো উপস্থিতি অনুভব করবে, আত্মীয় স্বজন থেকে দূরত্ব তৈরি করবে এবং সমস্ত ঘর অন্ধকার থাকবে সে সব সময়। এরপরে এক পিশাচিনী ভর করবে, তারপরে অমাবস্যার রাতে অতীনকে মেরে দেবে। এগুলো শুনে ভবেশ খুব ভয় পেয়ে যায়।
কারণ কথাগুলো দেখে আর অতীনের ব্যবহার একই রকম লাগছে। তাই ওই পিশাচিনীকে চেনার উপায় কি? পুরোহিত জানায় সে মানুষের রূপে ধরা দেবে। তার চেহারা দেখলে সাধারণ মানুষ ভয় পাবে। সে ওদেরকে পচা দুর্গন্ধযুক্ত খাবার রান্না করে খাওয়াবে, আর অতীন ও বুঝে সেটা খেতে পারবে। এই কথাগুলো শুনে বুঝে যায় ওই পিশাচিনী আর কেউ না, বরং ডামরি। তাই সে তৎক্ষণাৎ চলে আসে অতীন কাছে তাকে সাবধান করে দেওয়ার জন্য। তবে সেখানে গিয়ে দেখে অতীন আগের মতোই সুস্থ হয়ে গেছে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। তখন অতীন তাকে তার স্বাভাবিক হওয়ার গল্পটা খুলে বলতে শুরু করে। একদিন অফিসে ডামরি রান্না করা খাবার নিয়ে গিয়েছিল। তবে তার গন্ধে অফিসের সবাই অতিষ্ঠ হয়ে যায়। খাবার থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে যে অতীন সেটা খেতে পারে না, তার বমি হয়। তাই অফিস থেকে ফেরার পথে রাস্তার পাশে একটি দোকানে রুটি খেতে বসে তাকে দেখে কৃষ্ণ নামের এক ভদ্রলোক বলেছে, আমাকে অর্ধেকটা রুটি দেবে। খুব খিদে পেয়েছে ততীন এখন বেশিরভাগ রুটি, তাই তাকে দিয়ে দেয়। কৃষ্ণ রুটি খেতে খেতে অতীন তার এবং তার পরিবারের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করে। অচেনা লোকের এমন প্রশ্ন শুনে একটু ডিস্টার্ব হয়। তখন কথায় কথায় জানা যায় কৃষ্ণ একজন শিক্ষক, সেই সাথে দেবীর ভক্ত, তন্ত্রমন্ত্র নিয়ে 2টো বইও লিখেছে সে। একথা শুনে অতীনের মনে ট্রাস্ট তৈরি হয়। সে খুব আগ্রহ নিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করে, আপনি সত্যি মন্ত্রতন্ত্র নিয়ে বই লিখেছেন? তার মানে তন্ত্র সাধনার ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে আপনার। এ কথা শুনে কৃষ্ণ অদ্ভুতভাবে তার সামনে এসে দাঁড়ায় আর তাকে একটা লকেট দিয়ে বলে, যতই বিপদ আসুক না কেন লকেটটা গলা থেকে খুলবে না, এটা তোমার প্রাণভোমরা। অতীন লকেটটা পরে ভেতরে এসে দেখে তার ঘর একেবারে নোংরা হয়ে পড়ে আছে। জিনিসপত্র ধুলো জমেছে, এমনকি তার গায়ে পরা জামাগুলো থেকেও বিশ্রী গন্ধ আসছে। মনে হচ্ছে অনেক দিন সেগুলো পরিষ্কার করা হয়নি। সে তখন রাগের মাথায় ডামরি গিয়ে বলতে থাকে, তুমি কতদিন জামাকাপড় পরিষ্কার করো না, এমন হয়ে পড়ে আছে, দেখতে ভাল লাগে। তখন ডামরি ঘরের ভেতর থেকে বলে, দাদাবাবু, আজকে আমার শরীরটা ভালো নেই, তুমি খেয়ে ঘুমিয়ে পড়, আমি পরে সব বিষয়ে তোমার সাথে কথা বলবো। অতীন তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পথে ডামরি দরজা খুলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। বাড়িতে ফিরে আসে। আসলে এতগুলো দিন ধরে বাড়ির এমন বেহাল দশা দিচ্ছিল, কিন্তু এদিন ডামির ঘরে এতটাই মগ্ন ছিল যে এই বিষয়গুলো তার চোখে পড়েনি। আজও লকেট পরে থেকেই সবকিছু চেঞ্জ হতে শুরু করে। অতীন পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে পুষ্পর কেসের ব্যাপারে তারা কতদূর এগিয়েছে। তখন থানা থেকে জানানো হয় অতীন কথা মতো তারা কেসটা ক্লোজ করে দিয়েছে। কথা শুনেও তিনি খুবই অবাক হয়। সে কেন করতে যাবে? আগের কোনো কথা ঠিকঠাক মনে ছিল না। তখন সে বুঝতে পারে তার সাথে কিছু একটা তো হয়েছিল, যার কারণে তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। পরদিন স্বাভাবিকভাবেই অফিসে চলে যায়। বস তাকে দেখে একটু অবাক হয়। অতীন তখন তাকে জানায় সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তাকে সুস্থ দেখে তার সহকর্মীরাও বেশ খুশি হয়। ভবেশ তখন এসব সবকিছু শুনে তখন সেও খুব খুশি হয়ে যায়। এরপর সে ওই পুরোহিতের কাছ থেকে জেনে আসা সবকিছু তাকেই খুলে বলে। সেদিনই অমাবস্যা ছিল, তাই অতীন বলে, তাহলে তো আমাদের এখন এই বাড়ির ভেতরে যাওয়া উচিত না, ভেতরে গেলেই তো ডামরি আমাদের মেরে ফেলবে। তখন ভবেশ বলে, ওর কাছ থেকে পালিয়ে কোনো লাভ নেই, ওর সাথে লড়াই করে ওকে হারাতে হবে। তবে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, এই কথা বলে সেদিন এরপরে বাড়ির ভিতরে চলে যায়। ভেতরে গিয়ে তারা দেখতে পায় তাঙ্কর রূপে সেজে একটা কাটা হাত নিয়ে কিছু রান্না করছে। তার হাতের দিকে তাকালে সে আংটিটা দেখতে পায়, যেটা ওদের মা পুষ্পাকে দিয়েছিল। অর্থাৎ এটা পুষ্পর হাত ছিল, আর ও এই দিন পালায়নি, তাকে ডামরি মেরে ফেলেছিল। এটা দেখেও তারা দুজনেই হতবাক হয়ে যায়। অতীনকে দেখে ডামরি ভয়ঙ্কর রূপে বলে, দাদাবাবু মাকে ভোগ দেবে না। এটা বলতে বলতেই সে তার সামনের চুল আর ওপরে থাকা হাড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপর ধীরে ধীরে অতীনের দিকে এগিয়ে আসে। অতীন রাগের মাথায় তাকে মারতে গেলে ডামরি তার ওপর পাল্টা আঘাত করে। তখন ভবেশকে তাকে আটকায়। ভবেশকে ঠেলে ফেলে দেয় দূরে। এতে ভবেশ অজ্ঞান হয়ে যায়। তারপর ডামরি দিয়ে গলা চেপে তাকে মারার চেষ্টা করে। এমন সময় তার চোখ পড়ে অতীন গলায় থাকা ওই লকেট দিকে। লকেটের ঐশ্বরিক শক্তির প্রভাবে ডাম্বরি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর সে তার মায়াবী শক্তি প্রয়োগ করে, আর অতীনের কানে ভেসে আসতে থাকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর আওয়াজ, কখনো ভবেশের কণ্ঠস্বর, কখনো তার মায়ের। তারা যেন তাকে লকেটটা খুলে ফেলতে বলছে, আকুলভাবে মিনতি জানাচ্ছে। মানসিক চাপে অস্থির হয়ে অতীন শেষ পর্যন্ত লকেটটা খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই ডাম্বরি তার ওপর ঝাঁপিয়ে পড়ে, গলা টিপে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। মৃত্যু যখন অতীনের নিঃশ্বাস প্রায় কেড়ে নিচ্ছে, তখন তার চোখ পড়ে পাশে পড়ে থাকা লকেটটার উপরে। মরিয়া চেষ্টায় সে লকেটটা হাতে নেয় এবং ডাম্বরির কপালে ঠেকায়। লকেট স্পর্শ করার সঙ্গে সঙ্গেই পিশাচিনী তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করে, এক ভয়াবহ আর্তনাদ করে ওঠে এবং মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়।
এরপর আর দেরি করে না অতীন সোজা সেই ভয়ঙ্কর মুক্তিটা নিয়ে যায় গঙ্গার তীরে এবং স্রোতের জলে ভাসিয়ে দেয়। ঠিক সেই সময় তার কলিং এর একটি SMS আসে। সে জানতে চেয়েছে অতীন কি আজ রাতে ডিনারে যাবে। অতীনের মন খুশিতে ভরে ওঠে, কারণ অনিমাকে সে মনে মনে পছন্দ করত। পরের দিন ভবেশের সাথে দেখা করতে যায় অতীন। ভবেশের আঘাত গুরুতর হলেও এখন সে অনেকটাই সুস্থ। এরপর অনেক দিন কেটে যায়। একদিন গঙ্গার পাড়ে দুই যুবককে আড্ডা দিতে দেখা যায়। তাদের মধ্যে একজন প্রস্রাব করতে গেলে আমরা দেখতে পাই সেই দেবীরূপী মহিলাটাকে, আর তার কাছ থেকে ভেসে আসে সেই একই মিনতি, আমাকে খেতে দে, আমার ক্ষুধা পেয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। সিরিজ নয়, এটি এক অশুভ অভিশাপের সূত্রপাত। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জানান আপনার মতে এই কাহিনীর আসল ভুক্তভোগী কে।